জনাব জাহিদ চৌধুরী, এবার সংস্কার ঘিরে রাজনৈতিক অঙ্গনে আমরা দেখছি নানামুখী বিতর্ক। সেই জায়গা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এও অভিযোগ করেছেন যে একটি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে দীর্ঘ সময় দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আবারও স্মরণ করছি আজকের এই অনুষ্ঠানে, এবং যারা আহত অবস্থায় দিনানিপাত করছেন, হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন, অঙ্গহানি হয়েছে, তাদেরকে দ্রুত চিকিৎসা এবং সর্বোচ্চ চিকিৎসার দাবি জানাচ্ছি। বিষয়টি এই কারণে শুরুতেই বলে নিলাম, কারণ আমরা অনেক সময় ভুলে যাচ্ছি, বারবার দেখা যাচ্ছে পত্রিকার পাতায়, টেলিভিশনের স্ক্রিনে যে অনেকে এখনও সঠিক যে পর্যায়ে চিকিৎসা হওয়া দরকার তাদের হচ্ছে না। তো আমরা মূল আলোচনায় আসছি যে আপনি যে প্রসঙ্গের অবতারণা করেছেন, হাসান ভাই যথার্থভাবে পুরো বিষয়টি তুলে ধরেছেন। এখানে সংস্কার কোনো একটা নির্দিষ্ট সময়ের ভিতর সংস্কার কাজটা সম্পন্ন হয়ে যাবে না। এইখানে সরকার 6টি কমিশন, সংস্কার কমিশন গঠন করেছে এবং আরও কিছু কমিশনের দাবি আছে, যেমন মিডিয়ার সংস্কারের বিষয়টিও রয়ে গেছে, এটার দাবি আছে। তো এরকম হয়তো আরও 2-4টি কমিশনও গঠিত হবে। এইখানে এই কমিশনগুলো যত দ্রুত সম্ভব মূল সমস্যাগুলো তারা চিহ্নিত করে এটাকে কাজ শুরু করে দিয়ে একটা গাইডলাইন তৈরি করে তারা দিয়ে যাবে। একটি বিষয় আমার মনে হয় এখানে একটু স্পষ্ট করার প্রয়োজন রয়েছে, যেটা হলো যে বিএনপি মহাসচিব যে কথাটি বলেছেন, এটা নানা ধরনের এক্সপ্লেনেশন, ব্যাখ্যা হতে পারে। এটার একটা বিষয় যেটা আমি অবতারণা করতে চাই, যেটা যে আপনি যে সংস্কারই করেন না কেন, মৌলিক যে সংস্কারগুলো আপনি করবেন এগুলোর জন্য সংবিধানে পরিবর্তন নিয়ে আসতে হবে। আমরা সেটা নির্বাচন কমিশনের ক্ষেত্রেও যদি বলি যেমন সত্য, অন্যান্য ক্ষেত্রেও সংবিধানের সংস্কার তো আছেই, এখানে তো সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবেই। পাশাপাশি অন্য যে সংস্কারগুলো আমি যেটা বললাম, যে স্পেসিফিকলি যদি নির্বাচন কমিশনের কথা আমরা বলি, এখানে কিন্তু সংবিধানের পরিবর্তন নিয়ে আসতে হবে। তো আপনি সংবিধানে যত পরিবর্তনই আনবেন সবগুলাই কিন্তু আলটিমেটলি একটা নির্বাচিত সরকারকে পার্লামেন্টের মাধ্যমে সংবিধানটাকে রেটিফাই করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে কিন্তু হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখেছেন, আপনি সংবিধান পরিবর্তন করবেন, হোয়াট ইজ ইউর অথরিটি? না, এইটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। এটা বর্তমান যে সরকারটি আছে এটা গণ অভ্যুত্থানের ফসল এই সরকার। তো এই সরকার যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এইটা সুপ্রিম কোর্টের একটা রেফারেন্সের ভিত্তিতে, সংবিধানেরই 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে একটা রেফারেন্সের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। সংবিধানের আলোকে কিন্তু সংবিধানের সুনির্দিষ্টভাবে এই সরকারের কথা বলা নাই এই মুহূর্তে যে সংবিধানটি প্রিভেল করছে। তো এই সরকার গঠিত হয়েছে, সুতরাং এই সরকারকে এই সংস্কারের কাজগুলো কিন্তু করতে হবে। তারা কাজগুলো, গাইডলাইনগুলো তৈরি করে দিয়ে যাবে, তারা সংস্কারের একটা ফরম্যাট করে দিয়ে যাবে, এবং এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে পরবর্তীতে যে সরকারই ক্ষমতায় আসবে তাদের 2/3 মেজরিটিতে সংবিধানে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে, যে সংস্কারগুলোর মধ্যে সাংবিধানিক সংশোধনীর প্রয়োজন রয়েছে, আমাদের গঠনতন্ত্রের সংশোধনের প্রয়োজন থাকবে, সেগুলো কিন্তু পরবর্তী সরকার এবং নির্বাচিত সরকারকেই এবং পার্লামেন্টের মাধ্যমে করতে হবে। আর সংস্কারের অনেকগুলো কাজ আছে যেটাতে সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে না, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে, সরকারের নির্বাহী আদেশে এবং আইন প্রণয়ন দ্বারা। তো আইনের ক্ষেত্রেও যে বিষয়গুলো আসবে সেটা হয়তো এখন একটা অর্ডিন্যান্স দিয়ে প্রেসিডেন্টের অধ্যাদেশ জারির মাধ্যমে এগুলা কার্যকর হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি এটা আপনারা জানেন যে সংবিধান অনুযায়ী এগুলো রেটিফাই করতে হয় এবং নেক্সট পার্লামেন্টে যারা আসবে তারা এটা রেটিফাই করবে। যদি কোনো একটি আইন কোনো একটি পার্লামেন্ট রেটিফাই না করে তাইলে এটা নাল অ্যান্ড ভয়েড, এটা কিন্তু আর কার্যকর থাকবে না। তো এইখানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় আছে, এবং যেটা যথার্থই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তাদের কাছ থেকে কিন্তু প্রাথমিকভাবে উনি একটা প্রস্তাবনা নিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, যে কি সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো কি চায়। তো সেইগুলোর সমন্বয় করে, এবং যারা সরকারে আছেন তারা ছাত্র জনতার অভ্যুত্থানের
বাংলাদেশের ছাত্রদের এবং সাধারণ মানুষের যে গণ আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাগুলো সমন্বয় করে সংস্কারের কাজগুলো করতে হবে। এবং এটাও আপনি জানেন যে এই প্রক্রিয়া চলার সময় রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে তাদের সাথে। প্রতিটি কমিটি আমি আশা করি, এবং এটাই প্রক্রিয়া, যে তারা নিজেরা কিছু তৈরি করবে, তাদের কাছ থেকে মতামত নেবে, নিয়ে একটা ফাইনাল প্রতিবেদন, চূড়ান্ত একটা প্রস্তাবনা সামনে নিয়ে আসবে। এবং এখানে একটা জাতীয় ঐক্যমতের বিষয় আছে। বারবার যেটা বলা হচ্ছে যে একটা ইনক্লুসিভ পলিটিক্স বাংলাদেশে চালু করা, এই ইনক্লুসিভ পলিটিক্সটাকে মিসইন্টারপ্রেট করা হয়েছে অতীতে বিভিন্ন সময়ে। কিন্তু আমরা এই ছাত্র জনতার অভ্যুত্থানে যেটা লক্ষ্য করেছি যে মানুষের আকাঙ্ক্ষাটা কি, এই ছাত্রদের ভাষাটা যদি আমরা পড়তে না পারি, মানুষের মনের ভাষাটা যদি পড়তে না পারি এবং এটাকে রিড করে যদি আমরা প্রসিড না করি, তাহলে এটা ব্যাকফায়ার করবে। সো দ্যাট আমাদেরকে এখানে খুব সাবধানতার সাথে এগোতে হবে যে মানুষ যে কারণে এই প্রায় 1000 মানুষ অল্প দিনের ভিতর জীবন দিয়েছে এবং আরও প্রায় 30,000 তাদের অঙ্গহানি হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, কেন এটা করেছে?